প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা কে কোথা থেকে দেখতেছো আমাকে একটু জানাও। তোমরা আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা? ধন্যবাদ তোমাদের সকলকে। আমরা আজকে আর্টিকেল এবং প্রেপোজিশন সম্পর্কে ধারণা নিব। আমাদের আজকের ক্লাসে আমরা প্রথমে আর্টিকেল পড়ব, পরে প্রেপোজিশন। তো আর্টিকেল তো তোমরা ছোটবেলা থেকেই শিখতেছো, কিন্তু বেসিক কিছু বিষয়ে আমাদের দুর্বলতা রয়েছে। ওই বিষয়গুলো নিয়ে আমি খুব গুরুত্ব দিব এবং তোমাদের আর্টিকেল সম্পর্কে টুকটাক যে সমস্যাগুলো হয় সেগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরেই আমি প্রেপোজিশন নিয়ে কথা বলবো। তো দেখো, আমরা তো জানি যে আসলে এ এন কে হলো ইনডিফিনিট আর্টিকেল বলে এবং দাকে ডেফিনেট আর্টিকেল বলে। তো এই এ এন এবং দা কোথায় হয় এটা নিয়ে আমাদের মাঝে মধ্যে কনফিউশন হয়। তো এটা দূর করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এ সম্পর্কে বেসিক কিছু ধারণা নেওয়া। যেমন দেখো, যদি এটা জাস্ট একটি নির্দিষ্ট একটি বিষয় হয় যেটা পূর্বে আলোচনা হয়েছে, তখন তো আমরা দা ইউজ করি। তবে যদি সেটি কমন নাউন এবং কালেকটিভ নাউন হয়ে থাকে, সেক্ষেত্রে এটা অনির্দিষ্টার্থে এ বা অ্যান হতে পারে। যেমন দেখো যে জাহিনুর বট এ নিউ ড্রেস, তো ড্রেস একটি কমন নাউন এবং এন হলো কনসোন্যান্ট, তো এটা কাউন্টেবল সিঙ্গুলার, তাহলে এ বা অ্যান হতে পারে। তো এন যেহেতু কনসোন্যান্ট, সুতরাং এ হবে। একইভাবে দেখো বুক ওয়ার্ডটা কাউন্টেবল সিঙ্গুলার, এটা হলো কমন নাউন। তো ফর দিস রিজন এটা এ বা অ্যান হতে পারে। প্রথম শর্তই হচ্ছে সেটা কাউন্টেবল সিঙ্গুলার নাউন কিনা। কাউন্টেবল সিঙ্গুলার নাউন না হলে এ বা অ্যান হবে না, ঠিক আছে? তো বুক কাউন্টেবল সিঙ্গুলার এবং ই হলো ভাওয়েল, তাহলে এখানে অ্যান হতে পারে। ওকে, তো দেখো আমরা নির্দিষ্টার্থে আমরা ডেফিনেট আর্টিকেল হিসেবে আমরা দাকে ব্যবহার করি। কোথায় কোথায় নির্দিষ্টার্থে দা বসতে পারে আজকে আমরা সেগুলো দেখার চেষ্টা করব। দেখো, আমরা একটু যদি খেয়াল করি যে কমন নাউন এবং কালেকটিভ নাউনের কথা বলছিলাম, বা যেগুলো কাউন্টেবল, এগুলোর ক্ষেত্রে এ বা অ্যান কখন হয়? আমরা জানি ভাওয়েলের পূর্বে সাধারণত অ্যান হয়, কনসোন্যান্টের পূর্বে এ হয়। তো যেমন দেখো গার্লের জি, গার্ল কাউন্টেবল সিঙ্গুলার, এটা এ হয়েছে। বিউটিফুল গার্ল, গার্ল একজন মেয়ে, গার্ল কমন নাউন, তো সেক্ষেত্রে বি কনসোন্যান্ট, এ গার্ল। আবার এখানে গার্ল ওয়ার্ডটা আছে কিন্তু কাউন্টেবল সিঙ্গুলার, তবে ই হলো ভাওয়েল, এই কারণে অ্যান হয়েছে। এটা আমরা সবাই জানি, কিন্তু মনে রাখতে হবে যে এ বা অ্যান হওয়ার প্রথম এবং একমাত্র শর্ত হচ্ছে নাউনটা অবশ্যই কাউন্টেবল সিঙ্গুলার হতে হবে। ওকে, দেখো আমরা যেটা বলছিলাম যে কমন নাউন এবং কালেকটিভ নাউন এগুলো থাকলেই আসলে এ বা অ্যান হতে পারে। যেমন দেখো কমন নাউন, ব্যাগ একটি কমন নাউন, তাহলে এ ব্যাগ হতে পারে। ম্যাঙ্গো হচ্ছে কমন নাউন, তো একইভাবে স্টুডেন্ট, তুমি স্টুডেন্ট, তোমার বন্ধু স্টুডেন্ট, হ্যাঁ, তো সেক্ষেত্রে এ স্টুডেন্ট, এই কমন নাউনগুলো কিন্তু কাউন্টেবল। হ্যাঁ, এগ এটাও কমন নাউন, তো ই হলো ভাওয়েল, এ কারণে অ্যান হয়েছে। কালেকটিভ নাউন সমষ্টিবাচক নাম, কিছু প্লেয়ার মিলে টিম হয়, কিছু স্টুডেন্ট মিলে ক্লাস হয়, কিছু সোলজার মিলে আর্মি বা সেনাবাহিনী হয়। এই কালেকটিভ নাউনগুলোর পূর্বে এ বা অ্যান বসতে পারে। যেমন টি হলো কনসোন্যান্ট, একটি দল, তাহলে এ টিম হতে পারে। আবার আর্মির এ হলো ভাওয়েল, তাহলে সেক্ষেত্রে অ্যান হতে পারে। সেক্ষেত্রে কি হতে পারে? অ্যান। যেমন দেখো আমরা একটু দেখতে পাচ্ছি যে কান্ট্রি কিন্তু কমন নাউন। হ্যাঁ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এগুলো হলো কান্ট্রি, সবই হলো কান্ট্রি। তো সেক্ষেত্রে আই হচ্ছে ভাওয়েল। আই কি? ভাওয়েল। তো আই যেহেতু ভাওয়েল এবং কান্ট্রি হলো কমন নাউন এবং সিঙ্গুলার, কমন নাউন হতে হবে এবং সিঙ্গুলার হতে হবে, প্লুরাল হলে কিন্তু এ বা অ্যান হয় না। ওকে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তর হবে অ্যান। উত্তর কি হবে? অ্যান। ঠিক আছে, তো দেখো আমরা জানি যে সংক্ষিপ্ত নামগুলোর সংক্ষিপ্ত যে রূপগুলো আছে, এর প্রথম ওয়ার্ডের প্রথম উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে অ্যান হতে পারে, আর যদি কনসোন্যান্টের মতো হয় তাহলে এ হবে। যেমন দেখো এম এ, এম উচ্চারণের শুরুর দিকে কিন্তু ভাওয়েলের মতো মনে হয়, এম, তাহলে অ্যান এম এ। হ্যাঁ, এমপি, অ্যান এমপি, হ্যাঁ, এভাবে হয়। তো সো এক্ষেত্রে কিন্তু অ্যান হচ্ছে এসপি, এসপি। এস উচ্চারণ করতে গিয়ে কিন্তু শুরুর দিকে কি ভাওয়েলের মতো হয় না? এটা আমরা জানি, এই নিয়মগুলো তোমরা পড়েছো। বাট এই দেখো সস, শুধু সস বলতে গিয়ে কিন্তু আমার এস এর মতো আসতেছে না। বিএসসি বা বি উচ্চারণ করতে গিয়ে শুরুতে কিন্তু ভাওয়েলের মতো হয় না। বি উচ্চারণ করতে, বি ওয়ার্ডটা শুরুতে কি ভাওয়েলের মতো হয়? হয় না।
সুতরাং সেক্ষেত্রে এ হবে, কি হবে এ। এখন দেখো এ বিআই, এ বিআই, এ উচ্চারণের শুরুতে কিন্তু আমরা দেখি ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, এ কারণে এখানে আমরা উত্তর দিব এন। হ্যাঁ, ওকে, তোমরা নিশ্চয়ই এগুলো পারবা, এগুলো সম্পর্কে তোমাদের জানা আছে। সসের কারণে এ, এইচ এস সি, এইচ উচ্চারণ করতে গিয়ে সংক্ষিপ্ত রূপ এর শুরুতে কিন্তু ভাওয়েলের মতো হচ্ছে এইচ, এইচ এস সি, অর্থাৎ এইচ উচ্চারণ করতে গেলে ভাওয়েলের মতো হচ্ছে, তাহলে এন হবে, এন এইচ এস সি এক্সামিনি দিস ইয়ার। এটাও কিন্তু বোর্ড কোশ্চেন, এটাও বোর্ড কোশ্চেন ছিল। তো দেখো ও এর উচ্চারণ নিয়ে ঝামেলা আছে। ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তাহলে জেনেছো যে ও এর উচ্চারণ ওয়ার মতো হলে এন না হয়ে কি হয়, এ হয়, তাই না? এগুলো জানো, এগুলো খুব সহজ জিনিস ছিল, ছোটবেলা থেকে পড়তেছো। এইচ এর উচ্চারণ যদি উজ্জ থাকে তাহলে এ না বসে এন বসে, এইচ তো কনসোন্যান্ট, সেই হিসেবে এ হওয়ার কথা, কিন্তু হনেস্ট বলি না, আমরা বলি অনেস্ট, আমরা হাওয়ার বলি না, বলি আওয়ার। তো এই এইচ এর উচ্চারণ উজ্জ থাকার কারণে এই ওয়ার্ডগুলো দেখতেছো, সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে এন না বসে, এক্ষেত্রে এ না বসে এন বসে। ওকে, এগুলো সবই বোর্ড কোশ্চেন। এরপর আমরা দেখি ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয়, শুধু ইউ বলতে শুধু ইউ দিয়ে না, শুধু ইউ, ই ইউ, ই ডব্লিউ ইত্যাদি, এর উচ্চারণ যদি আসলে ইউ এর মতো হয় তখন আবার এন না বসে এ বসে, যেমন এ ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান। ওকে, তো বিষয়টা হচ্ছে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে সেক্ষেত্রে এন না বসে কি বসবে, এ বসবে। ক্লিয়ার? ওকে, এগুলো তোমাদের জানা জিনিস। আমরা অনেক ক্ষেত্রে বলি এ মেনি মানে অনেক, ঠিক আছে, কিন্তু মেনি এ বলে একটা বিষয় আছে, মেনি এ ভিজিটর, যেমন পরীক্ষায় আসছিল, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এভরিডে মেনি এ ভিজিটর আছে। মেনি এ ভিজিটর মানে অনেক ভিজিটরের মধ্যে একজন, অর্থাৎ এইভাবে মেনির পরে এ বা এন এসে আবার কাউন্টেবল সিঙ্গুলার নাউন হতে পারে। কি হতে পারে? কাউন্টেবল সিঙ্গুলার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা আদার ইউজেস অফ এ অ্যান্ড এন দেখতেছি। দেখো এখানে বিভিন্ন ওয়ার্ডের ক্ষেত্রে আসে, এখানে বিভিন্ন ওয়ার্ডে এভাবে আসে, যে যেমন এ গ্রেট মেনি মানে অনেক। হ্যাঁ, এই ফ্রেজগুলো আমরা একটু মুখস্থ করব। এ লিটল, এ ফিউ অর্থ কিছু, হ্যাঁ, এ গ্রেট ডিল অফ মানে প্রচুর পরিমাণে। হ্যাঁ, এই নিয়মটা একটা চমৎকার নিয়ম, ইট ইজ ভেরি সাপোর্টিভ টু ইউ, এবং এটা আবার প্রিপজিশনেও কাজে লাগে। কিভাবে কাজে লাগে সেটা হচ্ছে দা প্লাস নাউনের পরে যে নাউনই থাক সাধারণত র বা এর অর্থে কি আসে, অফ আসে। বুঝছো? র বা এর অর্থে কি আসে, অফ। আবার উল্টা বলা যায়, সাধারণত অফ প্লাস নাউনের পূর্বে যে নাউনই আসুক তার পূর্বে দা হয়। যে নাউনই বলতে আমি একটু আগে বলছিলাম যে কাউন্টেবল সিঙ্গুলার নাউন না হলে এ বা এন বসানো যাবে না, আর কাউন্টেবল সিঙ্গুলার হলে তাহলে এ বা এন বসবে। এখন কাউন্টেবল সিঙ্গুলারের পূর্বেও দা হতে পারে, ভার প্লাস আইএনজি পূর্বেও দা হতে পারে। কিভাবে? এই যে অফ প্লাস নাউন, এই যে কাউন্টেবল প্লুরাল, তাহলে হয়তো এ বা এন হচ্ছে না, তাহলে কি হতে পারে, দা হতে পারে। কখন? এই যে অফ প্লাস নাউন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অফ প্লাস নাউন দ্বারা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। তোমাদের মাঝে মধ্যে তোমরা কনফিউশনে থাকো, এমনিতেই মনে হয় এখানে দা হতে পারে, দা দিয়ে দেওয়ার পরে উত্তর হয়ে যায়, তোমরা ভাবো হয়তো এখানে নির্দিষ্টার্থে হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে নিয়ম রয়েছে অফ প্লাস নাউনের পূর্বে যে নাউনই আসুক তার পূর্বে দা বসে। এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন। হ্যাঁ, এগুলো বোর্ড কোশ্চেন এবং এগুলো খুব বেশি পরীক্ষায় আসে। ওকে, যেমন দেখো এই এখানকার কোশ্চেন, হ্যাঁ, এটা হচ্ছে বোর্ড কোশ্চেন, এটাও বোর্ডের কোশ্চেন। তো কি হয়েছে, এই যে অফ প্লাস নাউন আছে, এর পূর্বে যে নাউনই আসুক না কেন নির্দিষ্টার্থে কি হতে পারে, দা হতে পারে। অফ প্লাস নাউনের পূর্বে যে নাউনই আসুক তার পূর্বে দা হয়। এই নিয়মটা একটা চমৎকার আইডিয়া, এটা তোমাদের জন্য খুবই সাপোর্টিভ, যে অফ প্লাস নাউনের পূর্বে যে নাউনই আসুক তার পূর্বে কি হবে, দা হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো এবং ইট ইজ ভেরি হেল্পফুল টু ইউ। ওকে, দেখো আমরা এবার একটু দেখি আসলে দা তাহলে কোথায় কোথায় হয়। দা তো একটু আগে দেখলাম একটা, যে অফ প্লাস নাউনের পূর্বে যে নাউনই আসুক সেক্ষেত্রে দা হয়।
আর যে নিয়মগুলো আছে সেটার হচ্ছে একটি উল্লেখযোগ্য ব্যাপার হলো পূর্বে আলোচনা থাকলে, যেমন দেখো এই হ্যান্ড আউট সিঙ্গুলার আর জি কনসোনেন্ট সিঙ্গুলারের ক্ষেত্রে এ বাই অ্যান হতে পারে, কমন নাউন বা কালেকটিভ নাউনের ক্ষেত্রেও হতে পারে। এখন এই হ্যান্ড আউট নিয়ে যেহেতু আগে আলোচনা হয়েছে, এটা একটা প্যাসেজ, সুতরাং এই হ্যান্ড আউট যখন আবারও আলোচনায় আসছে তখন নির্দিষ্টার্থে কি হয়েছে, দা হয়েছে। ওকে, এবার দেখো আমরা যদি এটা দেখি, আমরা জানি যে কাউন্টেবল প্লুরাল হলে তো একজন অন্ধ ব্যক্তিরা হয় না, তার মানে সেক্ষেত্রে নো আর্টিকেল। কিন্তু এই যে বিষয়টা এখানে যেহেতু বয়েজ নিয়ে আলোচনা হয়েছে, সুতরাং নির্দিষ্টার্থে বয়েজের পূর্বে কি হবে, দা হবে। ক্লিয়ার? আচ্ছা, একইভাবে দেখো আই নিড পিওর ওয়াটার, তো ওয়াটার আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল প্লুরাল এবং আনকাউন্টেবল এর পূর্বে হলো নো আর্টিকেল। তাহলে ওয়াটার নিয়ে যেহেতু আলোচনা হয়েছে এই কারণে ওয়াটারের পূর্বে এখানে দা হবে, বাট দ্য ওয়াটার ওয়াজন্ট পিওর, বলছে পানি হচ্ছে কি পিওর বা বিশুদ্ধ নয়। ওকে, আশা করি বুঝতে পারছো। একইভাবে দেখো কিছু কিছু ক্ষেত্রে একটু কঠিন আসে। কেমন কঠিন? দেখো এখানে সার্কেল কথাটা একটু পরে আছে, তো যেহেতু সার্কেল কাউন্টেবল সিঙ্গুলার বা কমন নাউন, এটা কাউন্টেবল, তাহলে বি কনসোনেন্ট এই কারণে এ হয়েছে, হতেই পারে। বাট এখানে আবারও সেই রেড সার্কেল উল্লেখ রয়েছে, পূর্বে আলোচনা হয়েছে, সুতরাং এখানে কি হবে, দা হবে। বিষয়টা হচ্ছে পূর্বে আলোচনা হলে নির্দিষ্টার্থে দা হতে পারে। আর একটা কি হতে পারে, একটা নিয়ম যেটা প্রায় তোমরা ভুল, মানে আগে ওইভাবে হয়তো অনেকে খেয়াল করনি, ভুল হয় বা ভুল হতো, অফ প্লাস নাউনের পূর্বে যে নাউনই আসুক নির্দিষ্টার্থে দা হতে পারে। ওকে, এটা একটা নিয়ম। আর এটা একটা নিয়ম পূর্বে আলোচনা হলে, আর বাদ বাকিগুলো অধিকাংশ যে রুলস গুলো আমরা পড়ি সেটা অনেক সময় সরাসরিও থাকে না। দেখো এখানে বলেছে এ রিস নেইবার, নেইবার প্রতিবেশী কমন নাউন এবং কাউন্টেবল সিঙ্গুলার, রিসের আর হলো কনসোন্যান্ট, তাহলে এ দেয়া যায়। নেইবার নিয়ে আলোচনা হয়েছে, সুতরাং সেক্ষেত্রে আমরা নেইবারের পূর্বে দা দিতে পারি। দ্য নেইবার possessed ill health, he had a rich neighbor, the neighbor possessed ill health। আশা করি বুঝতে পারছো। ওকে, আসো আমরা রুল 3 দেখি। রুল 3 দেখো, রুল 3-তে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে নির্দিষ্টার্থে দার একটা বিষয় বলতেছে, এটা রিলেটিভ প্রোনাউনের কারণে হয়। কেমন দেখো, এই যে দেখো বস্তুর ক্ষেত্রে তো আমরা হুইস ইউজ করি, বলছে ওই গাড়িটা, হ্যাঁ, তো এই হুইসের কারণে নির্দিষ্ট হয়ে গেছে, দা হয়েছে। ব্যক্তির ক্ষেত্রে হু হয়, বলছে ওই বালকটা যে এই কাজটা করেছে বা সে চোর ছিল ইত্যাদি। এই রিলেটিভ প্রোনাউন যদি থাকে এটা দ্বারা নির্দিষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে দা হতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষায় দেখা যায়, বোর্ড পরীক্ষাতেও আসে। এবং আমরা একটু এভাবে একটু দেখার চেষ্টা করব যে এখানে রিলেটিভ প্রোনাউন থাকলে নির্দিষ্টার্থে তার পূর্বে দা হতে পারে। এই দুইটাই হলো বোর্ড প্রশ্ন, এবং আমরা দেখতেছি রিলেটিভ প্রোনাউন থাকার কারণে নির্দিষ্ট হয়ে গেছে। আমি ওই ছেলেটাকে চিনি, যে, ওই যে বা যেটা, হু বা হুইস এভাবে নির্দিষ্ট হয়ে যাচ্ছে, তখন আমরা নির্দিষ্টার্থে কি দিব, দা দিব। ঠিক আছে? ওকে, এবার দেখো ব্যাপারটা হচ্ছে আমাদের এগুলো জানা, চন্দ্র সূর্য গ্রহ তারা উত্তর দক্ষিণ পূব পশ্চিম আর যা আছে এগুলোর ক্ষেত্রে দা বসে, এগুলো সুপারলেটিভের পূর্বে দা বসে, এগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছো। এই যে কিছু সংক্ষিপ্ত হচ্ছে ভৌগোলিক নাম আছে, যেমন আমেরিকার কথা বলা হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এরপরে হলো পাঞ্জাব, দা ইউকে বা ইউনাইটেড কিংডম, এর পূর্বে দা হয়। তো এরকম প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসে, দা ইউএসএ। ওকে, তো কথা হচ্ছে এগুলো আমরা জানি, কিন্তু আমাদের মূল কনফিউশনের জায়গাটা কোথায় ছিল, যে সেটা হচ্ছে কখন এ বা অ্যান হবে কি হবে না। ঠিক আছে? দা প্লাস অ্যাডজেক্টিভ দ্বারা জাতি বোঝায়। দা ইন্ডাস্ট্রিয়াস মানে কি, পরিশ্রমীরা। দা রিচ মানে ধনীরা। দা পোর মানে গরিবেরা। দা ইলিটারেট মানে অশিক্ষিতরা। দা পোর মানে গরিবেরা, তাই না? তো সুতরাং এখানে হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ দ্বারা জাতি বোঝায়, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা অবশ্যই আমাদের আর্টিকেল দা দিতে পারি, কারণ দা প্লাস অ্যাডজেক্টিভ দ্বারা জাতি বোঝায়। ঠিক আছে? ওকে, আসো আমরা একটু দেখার চেষ্টা করি
এখানে আমরা জানি সুপারলেটিভের পূর্বে দা বসে, দ্য গ্রেটেস্ট অফ অল ভার্সুস। আসলে সত্য কথা বলাটা আসলে অনেক বড় একটা গুণ। সত্য কথা বললে সবার কাছেই প্রিয় হওয়া যায়। আচ্ছা, তো দেখো আমরা অর্ডিনাল নাম্বারগুলো জানি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এর পূর্বে দা হয়। আমরা বলতে গেলেই মুখে চলে আসে হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। এই যে দা ফার্স্ট, এইটা এই যে ক্রমবাচক নাম্বার, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, হ্যাঁ, প্রথম দ্বিতীয় বা তৃতীয়। তো আমরা জানি যে এই যে অর্ডিনাল নাম্বার যেগুলো আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এর পূর্বে আমরা আর্টিকেল দা দিয়ে থাকি। হ্যাঁ, এগুলো বোর্ড কোশ্চেন। তো এগুলো আমরা জানি, ছোটবেলা থেকে পড়তেছি। এই যে সাগর, উপসাগর, মহাসাগর, নদী, পর্বতমালা, ধর্মগ্রন্থ, হ্যাঁ, সংবাদপত্র, জাহাজ, বিমান, ট্রেন, দ্বীপপুঞ্জ ইত্যাদি ইত্যাদি, এগুলো এই শব্দগুলো আমরা থাকলেই আর্টিকেল দা ব্যবহার করি। এটা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, এগুলো আমাদের প্রবলেম না। প্রবলেমের জায়গাটা হচ্ছে যে আনকাউন্টেবল নাউন হলে তো আমরা ক্রস দিচ্ছি, কখন কখন দিচ্ছি। যেমন দেখো ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট, যেটা ওজন বা পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা ধরা ছোঁয়া বা স্পর্শ করা যায় না কিন্তু অনুভব করা যায়, এগুলো আনকাউন্টেবল। এবং অ্যাডভাইস আনকাউন্টেবল, এর পূর্বে আর্টিকেল হবে না। ইয়ার, ইনফরমেশন, হ্যাঁ, এগুলো হচ্ছে আনকাউন্টেবল। এর সাথে এস বাই এর পূর্বে, এই আনকাউন্টেবলগুলোর পূর্বে কোনোভাবেই আর্টিকেল বসবে না। এবং এই আনকাউন্টেবল নাউনগুলোর পূর্বে সাধারণত আর্টিকেল এন বসে না। আচ্ছা দেখো, তো ম্যাটেরিয়াল নাউন কোনগুলো আমরা জানি, ওজনে বিক্রি হয়, এগুলো আমাদের জানা। তো দেখো কাউন্টেবল প্লুরাল যদি হয় তাহলেও তো নো আর্টিকেল, আমরা শিখছি। মানে আনকাউন্টেবল, যেটা গোনা যায় না, সেটাও নো আর্টিকেল। আবার কাউন্টেবল প্লুরাল যদি হয় সেটাও হলো নো আর্টিকেল। ওকে, দেখো এই যে প্রপার নাউন, হ্যাঁ, রহিম, করিম, লুইস আই খান, হ্যাঁ, আমরা যে কোনো নাম বলতে পারি। তো যে কোনো প্রপার নাউনের পূর্বে আসলে আর্টিকেল হয় না, নো আর্টিকেল। আবার পসেসিভ, ধরো আমরা মাই বুক বলি, মাই এ বুক বলি, আমার একটি বই। হিজ ওয়ার্ডস, তার কথা, তো হিজ এ ওয়ার্ড হতে পারে। বা এ হিজ কান্ট্রি, একটি তার হচ্ছে কান্ট্রিম্যান, এটা হয় না, তার দেশের মানুষ। তো ফর দিস রিজন এই পসেসিভগুলো, হি থেকে হিজ, আই থেকে মাই, দে থেকে দেয়ার, ইউ থেকে ইয়োর, শি থেকে হার, এই পসেসিভের ক্ষেত্রে আমরা কোনো ধরনের আর্টিকেল ইউজ করব না, অর্থাৎ নো আর্টিকেল। এটা কি হবে? নো আর্টিকেল। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, দ্যাট, দেস, দোস। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন চারটা, দিস, দ্যাট আর দেস, দোস। এদের মাঝেও এরা এবং নাউন এর মাঝে কোনো আর্টিকেল হয় না, এটা আমরা জানি। এগুলো তো আছে, হ্যাঁ। তো দেখো আমরা জানি যে আসলে অ্যাডজেক্টিভের জন্য কিন্তু কোনো আর্টিকেল হয় না। আমরা ক্লাসের শুরুতেই বলছি এ বা অ্যান কখন হবে? কাউন্টেবল সিঙ্গুলার নাউন হতে হবে, তাছাড়া কিন্তু এ অ্যান দেওয়া যাবে না। শুধু ভাওয়েল কনসোনেন্ট দেখে আমরা এ বা অ্যান দিব না। তো সেক্ষেত্রে তাহলে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে তো হবে না, নাউন হতে হবে, সেটা আবার কাউন্টেবল সিঙ্গুলার হলে সাধারণত এ অ্যান হয়। তাহলে আমরা যা শিখলাম তার আসলে সারমর্মটা কি? আমাদের সামারি যেটা, সেটা হচ্ছে যে যদি আমরা দেখি যে নাউনটা হলো আনকাউন্টেবল, সাধারণভাবে সেটা হলো নো আর্টিকেল। আনকাউন্টেবল হলে কোনো আর্টিকেল হবে না। কিন্তু যদি নির্দিষ্ট করে, নির্দিষ্ট কিভাবে হয়? অফ প্লাস নাউনের পূর্বে যে নাউনই আসুক সেটা আনকাউন্টেবল হলে সেক্ষেত্রে দেওয়া হবে। যদি ওই যে বলে আই নিড পিওর ওয়াটার, প্রথম ওয়াটারে আমি নো আর্টিকেল দিয়েছি, কিন্তু ওয়াটার নিয়ে আলোচনা হয়েছে, তখন আবার স্পেসিফিক হয়ে গেছে, আলোচনা হয়েছে, তখন আবার দা ওয়াটার হচ্ছে। ক্লিয়ার? ওকে। আর একটা বিষয় হচ্ছে যে ধরে নাও সেটা কাউন্টেবল নাউন এবং সেটা সিঙ্গুলার। তো তাহলে সিঙ্গুলার যদি কাউন্টেবল নাউন হয় তাহলে এভায়ান হতে পারে, এভায়ান হতে পারে। কিন্তু যদি আবার সেটা স্পেসিফিক হয় তাহলে দেওয়া হবে। কেমন? আই স এ বয়, আমি একটা বালককে দেখছিলাম। তো বয় হলো কাউন্টেবল সিঙ্গুলার, এজন্য হচ্ছে এ বয় হয়েছে। এখন পূর্বে আলোচনা হয়ে গেছে, এখন এজন্য স্পেসিফিক হয়ে গেছে, তখন দেওয়া হবে। আবার বলছে যে কাউন্টেবল প্লুরাল যদি হয় এবং স্পেসিফিক হয় সেক্ষেত্রেও দেওয়া হবে। যেমন আমি যদি বলতাম আই স বয়েজ, তো এখানে নো আর্টিকেল, কারণ কাউন্টেবল প্লুরাল হলে নো আর্টিকেল।
কিন্তু যেহেতু আমি বয়েজ নিয়ে আগে আলোচনা করছি, এটা যদি স্পেসিফিক হয় তাহলে সেক্ষেত্রে আমি দা দিব। সেক্ষেত্রে আমি কি দিব? এই বিষয়টাই আসলে তোমরা জানতে না। এই বিষয়টাই মানে মুখ্য ব্যাপার আর্টিকেল শেখার। এই জায়গাটাতে অনেকের গ্যাপ আছে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝছো। এবং আমরা যদি এখানে উদাহরণ দেখি, তো আমরা একটা একটা করে এটার উত্তর করে ফেলতে পারবো। প্রথমটায় আছে হচ্ছে অফ প্লাস নাউন। তো আমরা দিতে পারি দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ। এখন বিল্ডিং কিন্তু কাউন্টেবল সিঙ্গুলার। প্রথম শর্ত আমার কাউন্টেবল সিঙ্গুলার, এবং এটা কিন্তু স্পেসিফিক না, আগে আলোচনা হয়নি। তো তাহলে কাউন্টেবল সিঙ্গুলার যদি হয়, তো সেক্ষেত্রে আমি ই হলো ভাওয়েল, তাহলে আমি এ এন দিতে পারবো, এন হবে। এরপরে বলছি ইট ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, এটা হচ্ছে বিশ্বের একটি আশ্চর্য। ইট ইজ ওয়ান অফ দ্য, সুপারলেটিভের পূর্বে কি হবে? দা হবে। লার্জেস্ট এবং খুবই সুন্দর একটি বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। ইট ইজ ড্যাশ, বিল্ডিং ওয়ার্ডটা কাউন্টেবল সিঙ্গুলার। বিল্ডিং ওয়ার্ডটা কি? কাউন্টেবল সিঙ্গুলার। ওকে, তো বিল্ডিং ওয়ার্ডটা যেহেতু কাউন্টেবল সিঙ্গুলার, তো সেক্ষেত্রে আমরা আবারও এইচ কনসোনান্ট, এজন্য এ দিব। ড্যাশ কস্ট, এই যে সেই টেকনিক, অফ প্লাস নাউনের পরে যে নাউনই হোক নির্দিষ্টার্থে কি বসে? দা বসে। দা মেইনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট। এরপরে আসো যে অ্যান আমেরিকান আর্কিটেক্ট, তো লুইস আই খান এটা ব্যক্তির নাম, তাহলে এখানে নো আর্টিকেল। এরপরে বলছে যে দিস বিল্ডিং, তো দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং বিল্ডিং এর মধ্যে কোনো আর্টিকেল হবে না, নো আর্টিকেল। কিন্তু ওই যে এভরিডে, আমরা জানি যে সংসদ ভবনে এভরিডে প্রতিদিন অনেক ভিজিটার আসে, তো মেনি এ ভিজিটার মানে অনেক ভিজিটর, অনেক ভিজিটারের মধ্যে একজন, তো মেনি এ ভিজিটর হয়। ঠিক আছে, তো এভাবে আমরা আসলে এ ধরনের কোশ্চেনগুলো সলভ করতে পারি। আমরা এখন চলে যাচ্ছি প্রিপোজিশন টপিকে। ওকে, তো দেখো প্রিপোজিশন আসলে অনেক টাফ মনে হয়, কিন্তু প্রিপোজিশন আমরা টেকনিক্যালি শিখতে পারি। প্রিপোজিশন আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে একটা ধাপে ধাপে বিভিন্ন কৌশল অবলম্বন করে আস্তে আস্তে শিখতে পারি। কিছু অর্থও জেনে রাখতে পারি, কিছু রুলস টেকনিক্যালি শিখতে পারি। তাহলে প্রিপোজিশন আমাদের কাছে এত কঠিন মনে হবে না। প্রিপোজিশন শেখার অনেকগুলো টেকনিক রয়েছে। তো দেখো প্রেপোজিশন দেখো, তো এখানে আমরা জানি প্রেপোজিশন তো আসলে ওয়ার্ড বা ফ্রেজকে সংযুক্ত করে, এবং তোমরা সবাই ছোটবেলা থেকে প্রেপোজিশন দেখে আসতেছো প্রেপোজিশন কোনটা কোনটা। তো এখানে সিম্পল প্রেপোজিশন, ডাবল প্রেপোজিশন, বিভিন্ন ধরনের প্রেপোজিশন রয়েছে। তোমরা এই বেসিক আলোচনাগুলো জানো, কিন্তু মিনিং অনুসারে যে প্রেপোজিশনের ব্যবহার রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, এরকম কিছু বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করব এখন। এরপর আমি কিছু টেকনিক দেখাবো, কিছু পরামর্শ দিব, এবং তারপরে আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘটবে। তো দেখো সম্পর্কে বোঝাতে আমরা অ্যাবাউট ইউজ করি। তো তোমরা একটা বৃদ্ধ নাবিকের গল্প জানো, দ্য ওল্ড ম্যান টোল্ড হিম অ্যাবাউট হিজ লাস্ট জার্নি, তার শেষ সমুদ্র যাত্রা সম্পর্কে সে বলেছিল। তো এটা বরিশাল বোর্ডের প্রশ্ন। তো সম্পর্কে বোঝাতে অ্যাবাউট আসে। দেখো আমরা এখানে আরো প্রশ্ন দেখতেছি যেগুলো সম্পর্কে অর্থে আসছে। অ্যাবাউট টু মানে প্রায়, ঠিক আছে, মানে কোনো একটা কাজ শুরু করতে যাচ্ছে ভাব, অ্যাবাউট টু, এটা একটু মুখস্থ রাখতে হবে। দেখো আমরা অ্যাট এর ব্যবহার দেখতে পারি, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে ঠিকানার পূর্বে অ্যাট বসে, অ্যাড্রেস বা ঠিকানার পূর্বে অ্যাট বসে। তো এখানে ধরে নাও যেটা কারো বাসার ঠিকানা, তার পূর্বে কি হয়েছে? অ্যাট। খুবই ইম্পর্টেন্ট, তোমাদের প্রায় পরীক্ষা আসে। সেটা হচ্ছে যে ক্লক টাইম, এই যে 9টা, 9:30, 10টায় ক্লক টাইমের পূর্বে অ্যাট বসে। ক্লক টাইমের পূর্বে কি বসে? অ্যাট বসে। উই গট ইনটু দ্য বাস অ্যাট 9 AM, আমরা কি 9টার সময় বাসে উঠছিলাম। তাহলে ঘড়ি মানে এক কথায় ক্লক টাইম 9টা, 10টা, 11টা, এর পূর্বে কি হবে? অ্যাট হবে। ওকে, তো এখানেও ক্লক টাইম, এটাও অ্যাট হতে পারে। আমরা দিকে বোঝাতে অ্যাট হয়, আবার মূল্য, গতি ইত্যাদির ক্ষেত্রে আমরা দেখি প্রেপোজিশন অ্যাট হয়। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের শেখা দরকার। আমরা জানি ছোট স্থানের পূর্বে অ্যাট হয়। তো ছোট স্থান হলো সাধারণত থানা শহর, যেমন যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়ি থানা শহর। তো দেখো বয়সের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি, অ্যাট দ্য এজ অফ 29, হ্যাঁ, 29 বছর বয়সে,
সে কি করছিল? সৈয়দ শামসুল হক রিসিভড দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড। হ্যাঁ, তো এটা এভাবে একটু শিখে রাখা যায়, ভোর দুপুর রাত এর পূর্বে অ্যাট বসে, মনে থাকবে না? এভাবে শিখলে সাধারণত যদি আর্টিকেল দা ব্যবহার না হয় তাহলে এভাবে মনে রাখা যায়, ভোর দুপুর রাত, অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট নাইট। হ্যাঁ, তো ভোর দুপুর রাত এর পূর্বে অ্যাট হয়। ওকে, দেখো এইটা খুব ইম্পর্টেন্ট যে এয়ারপোর্ট বা স্টেশনের পূর্বে অ্যাট বসে। তুমি কাউকে বললে যে আমার সাথে এয়ারপোর্টে দেখা করো, মিট মি অ্যাট দ্য এয়ারপোর্ট। ওকে, আবার উইকেন্ড মানে সপ্তাহের শেষে, এটার ক্ষেত্রে যে অ্যাট বসে এটাও খুব গুরুত্বপূর্ণ, অ্যাট দ্য উইকেন্ড শিখে রাখতে হবে। ঠিক আছে, স্বপ্ন পূরণ করতে গেলে আমাদেরকে এগুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে। অ্যাট দ্য উইকেন্ড মানে কি? সপ্তাহান্তে। আবার বলছি, অ্যাট দ্য উইকেন্ড মানে কি? সপ্তাহান্তে বা সপ্তাহের শেষে। ওকে, সপ্তাহান্তে বা সপ্তাহের শেষে। এগেনিস্ট অর্থ হলো বিরুদ্ধে। তো আমরা এই উদাহরণটা প্রায় দেখি মুক্তিযুদ্ধ রিলেটেড প্যারাগ্রাফ বা প্যাসেজে। দ্য পেট্রিয়টস অফ আওয়ার ল্যান্ড, আমাদের দেশের দামাল ছেলেরা, ফট এগেনিস্ট দ্য অপারেশন অফ ওয়েস্ট পাকিস্তানি রুলার, অর্থাৎ আমরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়েছিলাম। তো বিরুদ্ধে অর্থ আমরা এগেনিস্ট ব্যবহার করি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো দেখো ফর মানে জন্য, আমরা জানি হচ্ছে উদ্দেশ্য বোঝাতে বা জন্য অর্থে ফর আসে, এটা আমরা দেখব। পাশে বোঝাতে বাই বসে, যেমন দেখো বাই দ্য রোড সাইডস, বাই দ্য রোড সাইডস, বাই দ্য রোড সাইড মানে রোড সাইডের পাশে, রোড সাইডের পাশে, রোড সাইডস, বাই দ্য রোড সাইডস। ভ্রমণ বা যাতায়াতের মাধ্যম বোঝাতে বাই আসে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দেখো আমি বললাম উই ট্রাভেলড দেয়ার বাই আ ট্রেন, জার্নি বাই বোট, ট্রাভেলড বাই এ ট্রেন, উই ওয়েন্ট দেয়ার বাই এ বাস, আমরা বাসে করে সেখানে গেলাম। তো বিষয়টা হচ্ছে ভ্রমণ বা যাতায়াত বোঝাতে সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। কি ব্যবহার করব? বাই ব্যবহার করব। ঠিক আছে, এই যে দ্য জেন্টলম্যান ওয়ার ট্রাভেলিং বাই দ্য সেম ট্রেন, এখানে একটা গল্প আছে, একজন বিদেশি এবং একজন হচ্ছে বাঙালি, হ্যাঁ, দুইজনের একটা গল্প আছে, খুব ইন্টারেস্টিং গল্প। প্যাসিভ বাক্যের ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি। এখানে আর একটা খুব ইম্পর্টেন্ট উদাহরণ আছে, দেখো ঘড়ির সময় বোঝাতে বাই আসে। ইট ইজ 5 o'clock বাই মাই ওয়াচ, আমার ঘড়িতে 5টা বাজে। তো সো এই ওয়াচ কথাটা থাকলে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, ওয়াচ কথাটা থাকলে সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। কি ব্যবহার করব? বাই। এই উইথের ব্যবহারটা সাথে অর্থে যে হয় এটা আমরা সবাই জানি, যেমন এখানে আছে এ কাস্টমার সিটিং ইন দ্য কেভ ক্যান কমিউনিকেট উইথ পিপুল, সারা পৃথিবীর লোকের সাথে সে যোগাযোগ করতে পারে একটা সাইবার ক্যাফেতে বা অনলাইনে আমরা যদি যোগাযোগ করতে চাই। তো সাথে বোঝাতে যে উইথ, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বস্তু বা উপকরণ দ্বারা বোঝাতে, বস্তু বা উপকরণ দ্বারা বোঝাতে উইথ বসে, এটা খুবই জরুরি বিষয়, সবার শেখা দরকার। যেমন দেখো একটা বাক্য, দ্য স্নেক ওয়াজ কিলড বাই এ বয়, বয় তো কাজটা করতে পারে, তো বয় তো হচ্ছে ব্যক্তি, সে অ্যাক্টিভ, এখানে বাই এ বয়, কিন্তু উইথ আ স্টিক অর্থাৎ একটা লাঠি দ্বারা, উপকরণ দ্বারা বোঝাতে উইথ বসে। মানে দ্য স্নেক ওয়াজ কিলড বলছে সাপটাকে মারা হয়েছিল, হত্যা করা হয়েছিল, বাই এ বয় উইথ এ স্টিক, বাই এ বয় উইথ এ স্টিক অর্থাৎ এটা লাঠি দ্বারা হত্যা করা হয়েছিল, লাঠি দ্বারা হত্যা করা হয়েছিল। আশা করি বুঝতে পেরেছ, এটা আশা করি সমস্যা হবে না। এরপরে হচ্ছে দেখো মেড অফের ব্যবহারটা একটু ফ্যাক্ট, মেড অফ এবং মেড ফ্রম, এটার ব্যবহার আমাদের শেখা দরকার। তো যে উপকরণ দিয়ে তৈরি হয়েছে তার অস্তিত্ব যদি বোঝা যায় তাহলে মেড অফ হবে। যেমন এই যে চেয়ার যদি কাঠ দিয়ে তৈরি হয়, কাঠে কিন্তু চেয়ারে কিন্তু কাঠের অস্তিত্ব বোঝা যায়। তবে আমাদের অনেকের সামনে এখন পেপার আছে, কিন্তু দিস পেপার ইজ মেড অফ ব্যাম্বু, হ্যাঁ, বাঁশ দিয়ে পেপার তৈরি হয়, বাঁশ দিয়ে পেপার তৈরি হয়। আচ্ছা, পেপারের মধ্যে কি বাঁশের অস্তিত্ব বোঝা যায়? বোঝা যায় না। তো অস্তিত্ব বোঝা না গেলে হবে ফ্রম, যে দিস পেপার, এই পেপারটা ইজ মেড অফ বা মেড ফ্রম ব্যাম্বু, বলছে এটা বাঁশ থেকে তৈরি। কি থেকে তৈরি? বাঁশ থেকে।
তো এরকম কিছু উদাহরণ আমাদের দেখা দরকার। ফ্রম ডট ডট টু, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের গ্রাফ চার্ট পাই চার্টে খুব লাগে। যেমন তোমার একটা গ্রাফ চার্ট দিল 2017 সাল থেকে 2019 সালের যে ইন্টারনেট ইউজার্সদের ব্যবহার, তো তখন তোমাকে ফ্রম ডট ডট টু দিতে হবে। এমনি প্রেপোজিশনে তো আসতেই পারে। কোনো কাজের শুরুর পূর্বে তুমি ফ্রম দিবে, ওই কাজের শেষের ক্ষেত্রে তুমি টু ইউজ করবা। ফ্রম ডট ডট টু, ফ্রম ডট ডট টু, ঠিক আছে? আচ্ছা দেখো, তো আমরা দিন বা তারিখের পূর্বে কিন্তু অন ইউজ করি, অর্থাৎ এভাবে বলা যায় ডে বা ডেট এর পূর্বে আমরা অন দিই। আর মান্থ ইয়ার সিজনের পূর্বে কি দিই? ইন, ইন ব্যবহার করি, ঠিক আছে? মান্থ ইয়ার সিজনের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। কিছু ফ্রেজ আছে যেমন অন দ্য হোল, অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, অন ফুট, পায়ে হেঁটে গেলে অন ফুট। তো অন টেলিভিশন, কোনো মিডিয়ার পূর্বে অন বসতে পারে, হ্যাঁ? তো অন ফোন, আমরা ফোনে কথা বলি। অন স্ট্রাইক, হ্যাঁ, স্ট্রাইক থাকলে। অন ফায়ার। তো এই বিষয়গুলো না আমরা ভয় পাবো না, আমরা একটু পড়তে থাকবো। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আমরা একটু পড়লে আমাদের পরীক্ষায় মনে থাকবে এবং আশা করি আমরা দিতে পারবো, হ্যাঁ? তো এই যেগুলো ইম্পর্টেন্ট ইডিওমেটিক এক্সপ্রেশন, সেগুলো একটু পড়া দরকার। ইনের ব্যবহার, ইন কিন্তু খুব বড় জায়গার ক্ষেত্রেও বসে, আবার একবার ছোট জায়গার ক্ষেত্রেও বসে। কেমন সেটা? যেমন দেখো যে কিচেন কিন্তু খুব ছোট জায়গা, সেক্ষেত্রে ইন হচ্ছে। আবার জেলা শহর, তারপরে তোমার বিভাগীয় শহর, দেশ আরো যত বড় বড় আছে সেক্ষেত্রে ইন হয়। উই লিভ ইন ঢাকা, আমরা ঢাকায় বসবাস করি। তো বড় জায়গার ক্ষেত্রে আবার ইন হয়, হ্যাঁ? তো আমরা এভাবে শিখতে পারি মাস, সাল, ঋতু এর পূর্বে ইন বসে, এইভাবে শেখা যায়। আমরা এভাবে মনে রাখতে পারি মাস, সাল, এগুলো বেসিক জিনিস। আজকে যা দেখাচ্ছি এগুলো বেসিক জিনিস, এগুলো জানা লাগবে এবং এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো বারবার পরীক্ষায় আসে। এজন্য এই কঠিন জিনিসটাকে তোমাদের একটু সহজ করে দেওয়ার জন্য ইম্পর্টেন্ট জিনিসটাকে তোমাদের সামনে দিয়ে দেয়া, ঠিক আছে? ওকে, তো মাস, সাল, বছর, ঋতু, এগুলোর পূর্বে হচ্ছে আমরা ইন প্রেপোজিশন ব্যবহার করি। যেমন 1935 সাল, এর পূর্বে ইন হবে। এর পূর্বে কি হবে? ইন হবে। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। সিটি, টাউন এবং ভিলেজ এর পূর্বে ইন হয়। এখন তুমি বলতে পারো স্যার ভিলেজ তো অনেক ছোট, তাহলে ছোট স্থানের ক্ষেত্রে আমরা তো অ্যাড বসাবো। হ্যাঁ, এজন্যই আলাদা শেখানো হচ্ছে। ভিলেজ ওয়ার্ডটা ব্যতিক্রম। উই লিভ ইন এ ভিলেজ। ভিলেজ অবশ্যই ছোট জায়গা, বাট ব্যাকরণবিদরা বলে গেছে এই ব্যবহার আমাদের করতে হবে, সেটা হচ্ছে যে ভিলেজ এর পূর্বে ইন বসে, এজন্য এটা আমরা আলাদা শিখতেছি, ঠিক আছে? এবং তোমাদের একটা প্যাসেজ আসছে, বাদল লিভড ইন এ ভিলেজ। বোর্ড পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসছে বাদল লিভড ইন এ ভিলেজ। তো ইন হলো এখানে সঠিক উত্তর, কারণ ভিলেজ এর পূর্বে কি বসে? ইন বসে। ওকে, তাহলে বড় স্থান, খুব বড় স্থান হলে আমরা ইন দিব, আবার ভিলেজের পূর্বে আমরা কি? ইন দিব, হ্যাঁ? দেখো, টু হলো দিকে অর্থে, যে যেমন দে হ্যাড সেলড অ্যাওয়ে টু দ্য সাউথ, হ্যাঁ, তারা দক্ষিণের দিকে, সাউথের দিকে তারা গেছিল। দিকে বোঝাতে আমরা টু দিয়ে থাকি, হ্যাঁ। দেয়ার ওয়াজ এ ক্যানেল অন হিজ ওয়ে টু স্কুল, স্কুলে যাওয়ার পথে। এই টুর ব্যবহারটা খুব বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে কোনো কিছু দিকে বোঝাতে আমরা টু প্রেপোজিশনটা ব্যবহার করি এবং এটা খুব বেশি আসে। আমরা অবশ্যই এই নিয়মটা মনে রাখবো, দিকে বোঝাতে টু আসে। এটা অ্যামাং এর ব্যবহারটা, এটা কিন্তু ভর্তি পরীক্ষা আসছে। এবং হচ্ছে আই হ্যাভ ডিস্ট্রিবিউটেড দ্য বুকস অ্যামাং 20 স্টুডেন্টস। তো এখানে আমরা জানি যে 3 বা ততোধিকের মধ্যে বোঝালে আমরা সেক্ষেত্রে অ্যামাং দিই, আর দুইয়ের মধ্যে বোঝালে আমরা বিটুইন ইউজ করি, তাই না? এখানে তোমাদের খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কিছু ফ্রেজ আছে যেগুলো মুখস্থ করাটা খুব জরুরি। যেমন একটা প্যাসেজ আছে, আমি দেখাবো তোমাদের। এই প্যাসেজে কয়েকটা ফ্রেজ আছে, তো এই ফ্রেজের অর্থগুলো যদি তুমি না জানো তাহলে কোনোভাবেই এই প্রেপোজিশনের উত্তর দেওয়া সম্ভব না। তো এটা, এই প্রেপোজিশনগুলো, এই ফ্রেজগুলো মনে রাখার জন্য কি করণীয়, সেটা হচ্ছে যে তুমি এই প্রেপোজিশনগুলো মনে রাখার জন্য এই ফ্রেজগুলো একাধিকবার পড়বা। যেমন দেখো, অনেস্ট মিন্সের পূর্বে গ্যাপ আছে, তো বাই অনেস্ট মিন্স মানে সৎ উপায়ে। ঘৃণা করার ইংলিশ হলো লুক ডাউন আপন, ডাউনের এখানে গ্যাপ দিয়ে দিতে পারে। তোমার যদি জানা থাকে লুক ডাউন আপন মানে ঘৃণা করা, তাহলে তুমি পারবা
বাট তোমার এটা জানা নেই, তাহলে তুমি কোনোভাবেই পরীক্ষার হলে এখানে ডাউনের মতো ব্যতিক্রম ওয়ার্ড দেওয়ার সুযোগ তোমার থাকবে না। সো যেগুলো কমন এখানে আমি যেগুলো দিয়েছি এ ধরনের ওয়ার্ডগুলো তোমরা মুখস্থ করতে পারো, এগুলো সব বোর্ড পরীক্ষা আসছে এবং এগুলো ভার্সিটি অ্যাডমিশন টেস্টেও লাগবে, সারা জীবন লাগবে। যেমন সিঙ্ক ইনটু অবলিভিয়ান মানে বিস্মৃতিতে ডোবা, তার ইনটু হবে এখানে, ইন শর্ট সংক্ষেপে, ঠিক আছে। অ্যাট লার্জ বিষাদভাবে, অন দ্য আদার হ্যান্ড মানে অপার পক্ষে, এই বিষয়গুলো শেখা দরকার। যেমন দেখো ঢাকা বোর্ড 19-এ আসছে যে এই হি বলতে রেজা নামে একজন ব্যক্তির কথা বলছে যে সৎ উপায়ে জীবনযাপন করত, বাই অনেস্ট মিনস। এই দেখো লুক ডাউন আপন, তো আমাদের অবশ্যই দেশপ্রেমিকদেরকে ঘৃণার চোখে তাকানো উচিত নয়। ওকে, এই যে সিঙ্ক ইনটু অবলিভিয়ান, তো তুমি যদি না জানো, তোমার যদি মুখস্থ না থাকে, তাহলে এটা কোনোভাবেই সম্ভব নয়। দেখো লিভিং ইন এ পলিউটেড এনভায়রনমেন্ট বলছে একটি দূষিত পরিবেশে বসবাস ইজ আনডাউটেডলি এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট। তো এটা কিন্তু আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে, এগুলো আমাদেরকে শিখতে হবে, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। যে ইন শর্ট হচ্ছে, হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড হচ্ছে, এগুলো কিন্তু মুখস্থ না থাকলে পারা সম্ভব না। এবং তুমিই পারবা, অবশ্যই পারবা, ইনশাআল্লাহ সম্ভব তোমাকে দিয়েই, বাট ভয় পাওয়া যাবে না। ওকে, আর কিছু টেকনিক আছে, আমরা তো আজকে অ্যাজ ইউজুয়াল রুলগুলো দেখতেছি, আমরা কিছু কৌশলও দেখব। যেমন দেখো অ্যাট এ গ্লান্স তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা হচ্ছে এই ভিডিও পরবর্তীতে আবার পাবে। তো এটা হচ্ছে টাইম সংক্রান্ত বিষয়গুলোকে আমরা একসাথে করেছি। যেটা বলছিলাম যে ভোর দুপুর রাত এবং ছুটির সময়ের পূর্বে অ্যাড বসে, ঘড়ির সময়ের পূর্বে অ্যাড বসে, কোনো উৎসবের ক্ষেত্রে অ্যাড বসে, অ্যাট দ্য এইজ অফ বয়স, এবং ফিক্সড কিছু ফ্রেজ আছে সেক্ষেত্রেও অ্যাড বসে। তো এই বিষয়গুলো তোমাদের আসলে গুরুত্ব সহকারে একটু দেখা দরকার। কোথায় কোথায় অ্যাড বসে আমরা একটু দেখলাম। দেখো অন কোথায় কোথায় বসে, তো বিভিন্ন অনুষ্ঠান, ডে বা ডেটের ক্ষেত্রে বসে, হ্যাঁ, এই যে বিষয়গুলো এগুলো আমাদের একটু দেখা দরকার। সপ্তাহের দিন, ছুটির সময়, ছুটির দিন, মাসের তারিখ বা যাই হোক তারিখ, মাসের তারিখ না শুধু তারিখ, হ্যাঁ, ইত্যাদি ক্ষেত্রে আমরা কি উৎসবের সময় আমরা অন ব্যবহার করে থাকি, কি দিবিও আমরা অন দিব। হ্যাঁ, এখন কিছু বিষয় আছে যে এই প্রেপোজিশনগুলো আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, কিন্তু টেকনিক্যালি শেখা যায়, সেগুলো আমরা একটু দেখবো। এইচএসসি বা আলিমে যেগুলো আসছে সেগুলোর মধ্যে এগুলো বেশি আসে। তো দেখো এগুলো অর্থভাবেও শেখা যায়, অর্থ করে করেও শেখা যায়। তুমি শিখলে অ্যাডহেয়ার টু মানে এটা লেগে থাকা, হ্যাঁ, বেনিফিশিয়াল টু মানে উপকারী কোনো কিছুর। ওকে, তো তুমি দেখলে ডিট্রিমেন্টাল টু মানে ক্ষতিকর, এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, এর ক্ষেত্রে টু হচ্ছে, ঠিক আছে। তো দেখো এখানে তোমরা দেখো যে নেসেসারি প্রয়োজনীয়, এর ক্ষেত্রে টু হচ্ছে। ওকে, তো ব্যাপারটা কি দাঁড়ালো, দেখো এখানেও আমরা যে ওয়ার্ডগুলো যদি এভাবে পড়ি কেমন হয়, টেকনিকটা দেখো যে উপকার অপকার দুই ক্ষেত্রেই টু বসে। মনে রেখো টেকনিক হলো সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে সেম প্রিপোজিশন। তো যেমন বেনিফিশিয়াল মানে উপকারী, আর এর বিপরীত হচ্ছে ডিট্রিমেন্টাল মানে ক্ষতিকর। হার্মফুল থাকলেও হতো, হার্মফুলের ক্ষেত্রেও টু বসে, ঠিক আছে। ইনজুরিয়াস থাকলেও হতো, ইনজুরিয়াসের ক্ষেত্রেও টু বসে। একইভাবে এসেনশিয়াল প্রয়োজনীয়, নেসেসারি প্রয়োজনীয়, তাহলে বেনিফিশিয়াল উপকারী, এসেনশিয়াল বা নেসেসারি অর্থ প্রয়োজনীয়, এটা পজিটিভ কথা। এর বিপরীত কি হতে পারে, ডিট্রিমেন্টাল মানে ক্ষতিকর হতে পারে, হার্মফুল মানে ক্ষতিকর, ইনজুরিয়াস মানে ক্ষতিকর। তাহলে এভাবে টেকনিক শেখা যায় যে সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে সেম প্রিপোজিশন হয়, উপকার এবং অপকার উভয় ক্ষেত্রে টু বসে। ওকে, আমি এখান থেকে অর্থ বের করলাম। এভাবে তোমরা অ্যাডিক্টেড টু, অ্যাডজেসেন্ট টু, বিভিন্নভাবে তোমরা অর্থগুলো একটু দেখতে পারো, ঠিক আছে। এবং এগুলো বোর্ড পরীক্ষাতে অনেক বেশি আসে। হ্যাঁ, উদাসীন, কোনো কিছুর প্রতি উদাসীন, উদাসীনতা বোঝাতে টু আসে, ইনডিফারেন্ট টু। ওকে, অ্যাডহেয়ার টু লেগে থাকা, কোনো কাজে লেগে থাকা। ওকে, তো এই যে বিষয়গুলো এগুলো আমরা গুরুত্ব দিয়ে দেখব। এখানে অফ বসে, অপের ব্যবহার খুব বেশি। যেমন অ্যাওয়ার অফ সচেতন, আমরা একটা তো শিখলাম সবাই মিলে, অ্যাওয়ার অফ মানে কি সচেতন। কম্পোস্ট অফ গঠিত, আমরা কনসিস্ট অফ, হ্যাঁ। তো এই যে ওয়ার্ডগুলো আমরা দেখতেছি এখানে ওর দি অফ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওর দি অফ, ওর দি অফ। ওকে, প্রাউড অফ, আর প্রাইডের সাথে কিন্তু ইন হয়।
তো তুমি অল্প অল্প করে শিখো এবং তুমি অর্থ করার চেষ্টা করো, অর্থ করে শেখো। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে সেম প্রিপোজিশন হয়। তুমি যত বেশি ইংলিশ বাক্য পড়বা সেখানেও তুমি প্রিপোজিশনের ব্যবহার শিখবা। ভয় পেলে হবে না, প্রিপোজিশনের এই যাত্রায় প্রিপোজিশনকে জয় করতে হবে। দেখো এখানে হচ্ছে হি ইজ ডিপ্রাইভড অফ কমফোর্ট। ওকে, তো এভাবে আসলে বাক্য হয় যে প্রাউড অফ হিমসেলফ, সে কখনো নিজের গর্ব করতো না, মানে গর্ব করতো আর কি। এখানে প্রাউড অফ হবে, দ্য ইংলিশম্যান ওয়াজ ভেরি প্রাউড অফ হিমসেলফ, অর্থাৎ ওই ইংলিশম্যান আর বাঙালি ম্যান দুইজনই এক ট্রেনে ছিল। খুব মজার একটি ঘটনা। তো ট্রেনে থাকা অবস্থায় ইংলিশম্যান আসলে খুব গর্ব বা অহংকার করতেছিল, সে যেহেতু ইংলিশম্যান, আর তার সাথে ছিল বাঙালি একজন জেন্টলম্যান আশুতোষ মুখার্জি। তো যাই হোক, দেখো ফর কোথায় কোথায় বসে, তো কোনো কিছুর জন্য বোঝাতে ফর বসে, অ্যাম্বিশন ফর, কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা, ঠিক আছে। তো এই যে আমরা অর্থ করলাম, অর্থ অনুসারে দেখলাম, হ্যাঁ, কোনো কিছুর জন্য যোগ্য, এলিজিবল ফর। ওকে, তো এই যে আমরা হোপ ওয়ার্ডটা দেখতেছি, কোনো কিছুর জন্য আশা, অ্যাম্বিশন, হোপ, হ্যাঁ, এক্ষেত্রে ফর হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এভাবে একটু এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মনে রাখার চেষ্টা করতে পারি। উইথ কোথায় কোথায় হয়, খুব বেশি ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো আছে আমরা সেগুলো দেখতে পারি। যেমন সন্তুষ্ট, স্যাটিসফাইড মানে সন্তুষ্ট, প্লিজড মানেও সন্তুষ্ট। এখন সন্তুষ্ট, ব্যক্তির প্রতি সন্তুষ্ট বোঝাতে এটা উইথ প্রিপোজিশন আসে। এই মানে আই এম প্লিজড উইথ হার, আমি তার প্রতি সন্তুষ্ট। আই এম স্যাটিসফাইড উইথ হার। তাহলে এই যে সন্তুষ্ট এর বিপরীত হলো অসন্তুষ্ট। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে সেম প্রিপোজিশন। তো এভাবে অনেক ওয়ার্ড শেখা যায়, মানে স্যাটিসফাইড উইথ, আবার হচ্ছে ডিসস্যাটিসফাইডও উইথ, প্লিজড উইথ, ডিসপ্লিজডও উইথ হবে। ওকে, তো সো এভাবে আমরা একটু ভয় না পেয়ে আমরা আসলে টেকনিক্যালি একটু মনে রাখতে পারি, কৌশলগুলো মনে রাখতে পারি, বারবার পড়তে পারি, অর্থগতভাবে মনে রাখতে পারি। হ্যাঁ, দেখো এগুলো পরীক্ষা আসছে, পপুলার উইথ হিজ স্টুডেন্টস। ওকে, এগুলো পরীক্ষা আসছে। দেখো ইন আসে, ইন হলো বিলিভ ইন, বিলিভ মানে বিশ্বাস, এর আরো সিনোনিম আছে ট্রাস্ট, আছে ফেইথ, এই যে ফেইথ ওয়ার্ডটা অলরেডি এখানে আছে, ফেইথ। তো বিলিভ ইন, ট্রাস্ট ইন, ফেইথ ইন, এই যে তিনটা ওয়ার্ড, বিশ্বাস। তো বিশ্বাসের ক্ষেত্রে ইন হয়, উই বিলিভ ইন আল্লাহ, আমরা আল্লাহতে বিশ্বাস করি। তাহলে উই বিলিভ ইন আল্লাহ, উই ট্রাস্ট ইন আল্লাহ, উই ফেইথ ইন আল্লাহ। দেখছো সিনোনিমের ক্ষেত্রে আমরা কিন্তু অনেকগুলো প্রিপোজিশন ক্লাসে শিখে ফেললাম। উই বিলিভ ইন আল্লাহ, ফেইথ ইন আল্লাহ, ট্রাস্ট ইন আল্লাহ। তো সেক্ষেত্রে দেখা গেল বিশ্বাস রিলেটেড যে সিনোনিমগুলো আছে তার ক্ষেত্রে ইন বসে। এভাবে বিভিন্নভাবে শেখানো যায়। তো আমরা তো আজকে একটা জাস্ট শর্ট টাইমের ক্লাসে আসছি, আমরা এ ধরনের অনেক ক্লাস তোমাদেরকে নিব এবং প্রিপোজিশনের অনেক শেখার কৌশল রয়েছে, আরও যে বিষয়গুলো রয়েছে আমরা ধরে ধরে দেখাবো। বাট আজকের একটা ক্লাসে তো সব ওয়ার্ড নিয়ে কথা বলা সম্ভব নয়। তো আমরা এভাবে পড়তে পারি এবং চেষ্টা করব আমরা তোমাদের পাশে থাকব। তো দেখো এই যে দেখো ইনডালস ইন, হ্যাঁ, নিমগ্ন থাকা, কোনো কিছুতে নিমগ্ন থাকা। ফ্রম, কোনো কিছু থেকে মানে কি বলা যায়, বিরত থাকা, কোনো কিছু থেকে বিরত থাকা। ডিফার ফ্রম, ডিফারেন্ট ফ্রম, হ্যাঁ, মনে রাখবা ডিফার ফ্রম, ডিফারেন্ট ফ্রম, এই দুটো বেশি ব্যবহৃত হয়। অ্যাবস্টেইন ফ্রম, কোনো কিছু থেকে বিরত থাকা। ডেভিয়েট ফ্রম, হ্যাঁ, এই যে ডিফারেন্টের সাথে ফ্রম বসে, ডিফারেন্ট ফ্রম। ওকে, সেপারেটেড ফ্রম, কোনো কিছু থেকে আলাদা, কোনো কিছু এই অর্থ পড়বা, হ্যাঁ, কোনো কিছু থেকে আলাদা, ডিফারেন্ট ফ্রম আদার পিপল, সেপারেটেড ফ্রম ইচ আদার। ওকে, তো বিষয়টা হলো এটা ভয় পাওয়ার কিছু নেই, হ্যাঁ, নির্ভর করা অর্থে অন বসে। এই যে দেখো ডিপেন্ড অন, ডিপেন্ড অন। রিলাই ওয়ার্ডটা অর্থ নির্ভর করা, রিলাই অন। তো এরকম সিনোনিম যেগুলো আছে, রিলাই অন, ডিপেন্ড অন, এর সাথে নির্ভর করা বোঝাতে কোনো কিছুর উপরে আমরা নির্ভর করি, সেক্ষেত্রে অন হয়, রিলাই অন, ডিপেন্ড অন, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা দেখব যে দেখো হি ডাজ নট লাইক টু ডিপেন্ড অন আদার্স। ওকে, আজকে এ পর্যন্তই রাখতেছি। তোমাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি তোমরা ক্লাস থেকে যে প্রিপোজিশনগুলো শিখেছো, আর্টিকেলের নিয়মগুলো শিখেছো, তোমাদের জন্য খুবই সহায়ক হবে। তোমাদের সবার প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।